অনেক ধন্যবাদ। 1961 সালে আমি অ্যাডমিশন দিতে আসি। আমি কনভেন্ট স্কুল মাইনসিংয়ে পড়াশোনা করেছি। সেখান থেকে ক্লাস 6 পাস করে ক্লাস 8 ডাবল প্রমোশন পেয়ে আমি পরীক্ষা দিতে এসেছি। ধানমন্ডি থেকে তখন আমরা স্কুলের দিকে আসছি। রেমিয়ান সাবেক উপাচার্য চায়না বিশ্ববিদ্যালয়, এক্স-রেমিয়ান, ইনি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের প্রথম ব্যাচের ছাত্র। যেখানে কোনো লোক বসতি নাই, সেখানে কীভাবে স্কুল করতে পারে। আর বর্তমানে যেখানে মাননীয় প্রধানমন্ত্রীর অফিসিয়াল বাসভবন, সেখানে একটা বিরাট বড় বটগাছ ছিল। সেই বটগাছটা দেখলে আমাদের মনে হতো যে এখানে মডেল স্কুলের উঠতে থেকে আমরা সেই জায়গায় নেমে স্কুল ক্যাম্পাসে আসলাম, এসে অ্যাডমিশন টেস্ট দিলাম। অনেকে সেদিন সে অ্যাডমিশন টেস্টে উপস্থিত ছিলেন। আমার মনে হচ্ছে, আমার মনে আছে আমি বোধহয় অ্যাডমিশন টেস্টে ক্লাস 8 অ্যাডমিশন টেস্টে পাস করেছিলাম। অ্যাডমিশন টেস্ট দেওয়ার পরে আমাকে ইন্টারভিউর জন্য মেজর রহমান, রহমান তখন প্রিন্সিপাল স্কুলে, আমাকে ডাকলেন ইন্টারভিউর জন্য। রুমে গেলাম, আর অনেক শিক্ষক ছিলেন, আমার ঠিক নাম মনে নাই। পরবর্তীতে দেখি আমি আমাদের ক্লাস টিচারদের সঙ্গে কিছু কিছু টিচারদের নাম মনে করে চেষ্টা করবো। তো তখন উনি বললেন, ওকে, ইউর পাস অ্যাডমিশন টেস্ট, ইউর অ্যাডমিটেড। তো তখন একটি শান্তি পেলাম আমার কথাটা শোনার পরে, এখন ভাষায় প্রকাশ করতে পারবো না। এর পরবর্তীতে আমাদের থাকার ব্যবস্থা করা হবে স্কুল বিল্ডিং, যেটা এখন স্কুল বিল্ডিং এক বোঝা গেলে এক স্কুল বিল্ডিং। সেই স্কুল বিল্ডিংটা আমাদের ক্লাসরুম, ডরমেটরি, কমন রুম, ডাইনিং রুম, রিফ্লেক্টরি, এমনকি আমাদের হসপিটাল হিসাবে হস্টেল এবং প্রেয়ার রুম, সব কিছুই এই বিল্ডিংয়ের মধ্যে আমরা করেছি। তো প্রায় 2 বছর আমরা এভাবে কাটিয়েছি, এবং এই 2 বছরের মধ্যে উল্লেখযোগ্য যে একটা ঘটনা আমার মনে করছে, সেটা হলো যে আমরা বোরাক নামে একটা নিউজ লেটার আমরা পাবলিশ করেছিলাম। আমি জানি না এখন সেই উদ্যোগটা আছে কিনা, বা এখনো সেরকম করে নিউজ লেটার পাবলিশ করা হয় কিনা। তো সেটা আমরা প্রথম নিউজ লেটার আমাদের, যেটা আমরা রেসিডেন্সিয়াল মডেল স্কুল, তখন কলেজ হবে, রেসিডেন্সিয়াল মডেল স্কুল হিসাবে আমরা তখন সেটা পাবলিশ করেছি। এরপরে এর মধ্যে অবশ্য আমাদের বিভিন্ন রকম কম্পিটিশন, আমাদের ডিবেটিং, আমাদের সেট স্পিচ, তারপর ক্রিকেট খেলা, ফুটবল খেলা, হকি খেলা ইত্যাদি, এগুলো সবগুলো এর মধ্যে আমরা দাঁড়িয়ে দিয়েছি। আমাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ছিল, আমার মনে করতে এখনো, আনন্দিত ক্যান্টনমেন্ট স্কুলের ছেলেরা। ওরা প্রায় আমাদের এখানে আসতো, আমরাও ওদের ওখানে যেতাম। এখানে আমাদের একজন রেডিয়ার হাবিবুল আলম আছেন, উনিও সেই টিমের মধ্যে অংশগ্রহণ করেছেন অনেকবার, ক্রিকেট, ফুটবল এবং হকি খেলাতে। তো আমরা 2 বছর পর ওখানে ছিলাম। 2 বছর সময় পর পরবর্তীতে আমরা আবার শিফট করে গেলাম নতুন হাউস এবং ফজলুল হক হাউস বলতে, দুটো হাউসে আমরা চলে গেলাম। তখন নতুন হাউসের ইনসিডেন্টালি আমি নতুন হাউসে ফার্স্ট প্রিফেক্ট ছিলাম ওখানে। তো আমার ফার্স্ট প্রিফেক্ট তাদের মধ্যে পড়াশোনা ফাঁকে যেগুলো আমার করতে হতো, সেটা হলো যে আমাকে ইনশিওর করতে হলো সে বিকেলবেলা খেলাধুলা করার পরে যারা গোসল করে ফ্রেশ হয়ে যারা মাগরিবের নামাজটা করতে আসে। আর আমাদের সময় মাগরিবের নামাজটা ছেলেদের পাওয়া খুব কঠিন হতো। কেউ হয়তো গোসল করতে, কেউ হয়তো নাই পাওয়া যেত না। আমাকে সেগুলো আমরা লিখে রেখেছি, একটা নোট বই ছিল আমাদের, সেখানে আমরা লিখে রাখতাম যে কে কখন নামাজ পড়লো বা পড়লো না। একটা নামাজ পড়ানোটা আমার কাছে কঠিন, মানে আমার কাজের মধ্যে একটা কঠিন কাজ ছিল নামাজ পড়ানোটা। তো নামাজ পড়ানো একটা কঠিন কাজ। আরেকটা ছিল রাত্রি 10টার সময় একটা রোল করতে হতো আমাদের। তো সেই রোল করটা
আমরা তখন সেই সময় করেছি আর কি। এরপরে এই যে 1964 সালে আমরা প্রথম এসএসসি পরীক্ষা দিই, রেসিডেন্সিয়াল গার্লস স্কুলের প্রথম শিক্ষার্থী হিসাবে আমরা এসএসসি পরীক্ষা অ্যাপিয়ার করি। তো তখন আমাদের 20 জন স্টুডেন্ট আমরা সেই পরীক্ষায় অংশগ্রহণ করি, এবং সেই 20 জন স্টুডেন্টের মধ্যে অনেকে খুব ভালো রেজাল্ট করেছেন। ভালো রেজাল্ট করে কেউ ঢাকা কলেজে পড়তে গেছেন, কেউ নটরডেম কলেজে, কারণ তখন ঢাকা কলেজ এবং নটরডেম কলেজে দুটো কলেজে সেই সময়টা সবচেয়ে ভালো কলেজ ছিল। তো আমি ঢাকা কলেজে ভর্তি হই। ঢাকা কলেজের পরবর্তীতে অবশ্য মেধা তালিকায় উত্তীর্ণ হয়ে আমি ঢাকা ইউনিভার্সিটি কাজলভাবে ফিজিক্সে গ্র্যাজুয়েশন এমএসসি করে ইংল্যান্ডের ইম্পেরিয়াল কলেজে লন্ডন ইউনিভার্সিটি আমরা হতনকে নাম শুনেছেন, সেখান থেকে পিএইচডি পিএইচডি করে পরে দেশে ফিরে এসেছি। তো আমি আমার অনেক বন্ধু বান্ধব যারা বিদেশে গেছেন, বিশেষ করে আমেরিকা এবং কানাডাতে, তারা বেশিরভাগই রয়ে গেছে। আমি বোধহয় খুব অল্প কয়েকজন স্টুডেন্ট, মানে রেসিডেন্সিয়াল মানুষ করে যারা ফেরত এসেছিলাম সেই সময় পিএইচডি করে। তো যেমন আমার মনে হয় এসে ভালো করেছি, কারণ বাইরে যারা থাকে ওদের সঙ্গে মাঝে মাঝে ইন্টারাকশন হয়। ওরা আমাকে অনেক সময় বলে যে আমি ঠিক জানি না যে তোমরা ভালো করেছো কিনা আমরা ভালো করেছি, কারণ ওরা বাইরে আছে। আমাদের ধারণা যে বাইরে থাকলেই বোধ হয় ওরা আমাদেরটা ভালো থাকে, আসলে সেটা না। কিন্তু আমরা যারা এখানে থাকি আছি, আমার মনে হয় আমাদের একটা সোশ্যাল স্ট্যান্ডিং আছে, আমাদের মধ্যে রেকগনাইজ করে, আমরা এখানে যাই সম্মান পাই, আমাদের ছাত্ররা আছে, তো সেটা কিন্তু খুব বড় জিনিস। তো কিছুদিন আগে আমার একজন বন্ধু এসছেন, সে হোস্টেলে থাকে, খুব বড় বড় জায়গায় চাকরি করেছে, তার ছেলেমেয়েরা এখন মানুষ হয়েছে, চলে গেছে বিভিন্ন জায়গায়। তো সে বলছে যে আমি ঠিক জানি না যে তোমরাই বোধহয় শেষ পর্যন্ত ভালো করে চলে গেছে, কিন্তু সেই জিনিসটা আসলে এখনকার ছেলে মেয়েদের মধ্যে আমরা বোঝায় সেই জিনিসটা ওদেরকে বোঝাতে পারি না। এখনকার ছেলে মেয়েরা এনে মনের পরিবারে চলে যেতে চায়। তো আমার কাছে মনে হয় যে আমরা বোঝায়, মানে আমার কাছে মনে হচ্ছে যে আমি শিক্ষক হিসাবে বোধহয় সেই জায়গায়, মানে আমার পুষ্টিপুরো ড্রব্যাকস আছে, পুরো ব্যর্থতা আছে, যার ফলে ছেলে মেয়েরা কেন এত তাড়াতাড়ি চলে যেতে চাইবে। তো সেটা উত্তর আসলে আমার দেওয়া সম্ভব না। তো আমরা সবাই চেষ্টা করে যেতে পারি যেন ভালো ছেলে মেয়েরা যারা আছে তারা যেন এখানে থাকে এবং দেশের জন্য অনেক আর কি। আমি আমার শিক্ষকদের সম্বন্ধে একটু বলতে চাই। আসলে তখনকার দিনে শিক্ষক স্টুডেন্টদের ইন্টারাকশনটা অনেক ভালো, যেহেতু আমার স্টুডেন্ট খুব কম ছিল, আমরা মাত্র 20 জন ছিলাম, ক্লাস 8 থেকে আমি শুরু করেছি। তো আমাদের স্কুলের টিচার সম্পর্কটা খুবই ভালো ছিল আর কি। আমি শুরু করি টিউশনের সাথে গিয়ে মেজর এম রহমান, ওনার কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি। আসলে উনি আমাদের শিখিয়েছেন কীভাবে ডিসিপ্লিন লাইফ লিড করতে হয়, কীভাবে কন্ট্রোলিটি মেনটেন করতে হয়, এবং কীভাবে আমরা কাজকে যেন ভালোবাসি জিনিসগুলো উনি শিখিয়েছিলেন। আমার মনে হয় এখন বর্তমান প্রিপারেশন তিনি আছেন, উনি ঠিক একই জিনিস করছেন। উনিও আর্মির মানুষ, আমাদের মেজর রহমান উনিও আর্মির এডুকেশন করে মানুষ ছিলেন। তো আমার কাছে এই জিনিসগুলো মেজর রহমানের খুবই ভালো লাগতো আর কি। উনি খুব সকালবেলা উঠে পুরো ক্যাম্পাস ঘুরে বেড়াতেন, কোথায় কী অসুবিধা, কার কী অসুবিধা, সেগুলো নিজে দেখে সব চেষ্টা করতেন। কিন্তু মানুষ জিনিস কম ছিল, তাদের সেটা সম্ভব হয়েছে। এখন তো তাই সেই জিনিসটা করা একটু বেশিটা, মানে এত জিনিস করতে একটু সুবিধা করা। এরপরে যে শিক্ষকদের কথা মনে হয় তারা বলেন আমাদের স্কুল টিচার, আমাদের ক্লাস টিচার ছিলেন রহিম স্যার। ওনার কথা আমার মনে করছে, রহিম স্যার, তারপরে মতিন স্যার এবং ফিরোজ স্যার সম্বন্ধে একটা ভালো কথা আমার মনে হচ্ছে এই জন্য যে ফিরোজ স্যার কিছুদিন মাইনসিংয়ে ছিলেন। তো মাইনসিংয়ে উনি আমার আব্বার সাথে বন্ধু ছিলেন আর কি। আমি সেটা জানতাম না, তখন এখানে এসে ভর্তি হলাম। তখন ফিরোজ স্যারকে দেখে আমার খুব ভালোই লাগতো যে একজন আত্মীয় মতো কাউকে আমরা পেয়েছি।
তো এই স্যাররা শুধু আমাদেরকে শিক্ষা দিয়েছেন তা না, ওনারা আমাদের কীভাবে ভালো মানুষ হতে হয়, কীভাবে জীবনে সুন্দরভাবে বেঁচে থাকা যায় সেই জিনিসগুলো ওনারা আমাদের শিখিয়েছেন। আমরা ওদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো যে আমাদের ট্রেনিংগুলো, এই জিনিসগুলো আমাদের, এই ভালো জিনিসগুলো ওরা আমাদের মধ্যে ঢুকিয়ে দিতে পেরেছেন। এরপরে আমার মনে হচ্ছে আমাদের আরও দুটো শিক্ষক, ফিজিক্যাল ইন্সট্রাক্টর সরকার স্টাফ এবং আমরা ভাই বিশেষ করে জয়েন করেছেন। আমরা ভাই বোনেই ডাকতাম, যেমনি আমাদের বয়সে খবর ছিল তাতেও আমরা পালন করতাম। তো ওনারা আমাদের খেলাধুলাগুলো দেখতে যখন সকালবেলা পিটি আমাদের ফিজিক্যাল ট্রেনিংটা কন্ডাক্ট করতেন। তো সরকার সবসময় কথা আমার এখন মনে করতে উনি বলতেন যে উনি আমাকে ডাকলাম, উনি ইউ মাস্ট রিমেম্বার হেলথি বডি is gives you a healthy mind. তো এই জিনিসটা আমার এখনো মনে পড়ে যে হেলথি বডি আসলে নিজেকে সুস্থ রাখাটা খুব বড় জিনিস, সেটা হলে পরে আমাদের মাইন্ডটা সুস্থ থাকে। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। এছাড়াও ওই সময় আরও দু তিনজন লোকের কথা বলে হয়। একজন হল আমাদের তখন প্রথম নিয়োগ পেলেন আমাদের ক্রিকেট এবং হকি একজন কোচ সালাম ভাই। আমরা সালাম ভাইকে ডাকতাম, উনি একটা ন্যাশনাল টিমের প্লেয়ার ছিলেন, খুব ভালো ভক্ত, খুব ভদ্রলোক মানুষ, যে জীবনে চলার পথে আসলে মানে সেই আমি চাকরি শুরু করি 1971 সালে, 1972 সাল থেকে আজ পর্যন্ত প্রায় 50 ইয়ার্স চাকরি করে রিসেন্টলি আমি রিটায়ার করেছি। কয়েক মাস আগে আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ভাইস চ্যান্সেলর ছিলাম, সেখান থেকে কিছুদিন আগে রিটায়ার করেছি। তো রিটায়ার করে এখন ভাবছি, এখন বলে ভাবছি যে ব্যস্ত থাকার জন্য কী করা যায়। আমি আমার বন্ধুকে জিজ্ঞেস করছিলাম, বন্ধু না ঠিক আমার জুনিয়র, যে ওকে এখনো ব্যস্ত আছে নাকি। তো বলে নাতিদের নিয়ে ওকে ব্যস্ত আছে। আমার দুটো নাতি, আমার দুই ছেলে অবশ্য। আমার দুই ছেলে দুটোই বাইরে, আমার মনে মনে খুব আছে যে ওরা দুজন চলে গেছে বাইরে। আমার ইচ্ছা ছিল যে ছোটো ছেলেকে নিয়ে আসবে এখানে, কিন্তু সেটা সম্ভব হলো না। আমার বড় ছেলে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পিএইচডি করে ইন্টেল কর্পোরেশনে কাজ করে, আপনার ইন্টেল চিপ বানায়, তারা কম্পিউটার চিপ বানায়। সো হিজ গট এ ভেরি গুড জব আমাদের। এবং ছোটো ছেলে MBA করেছে, করে তারপর নর্থ ইস্ট ইউনিভার্সিটি MBA করে অ্যামাজনে হিজ গট এ ভেরি গুড জব। এখন আমি জানি না এটা আমার ব্যর্থতা নাকি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে কোনো রকম এখানে গাছের দিকে আছে জানি না। আমরা সবাই চেষ্টা করবো কীভাবে এই ভালো ছেলে মেয়েদের আমরা ধরে রাখতে হবে আমাদের দেশে। সবশেষে আমি যারা এই প্রোগ্রামের আয়োজন করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং আমাকে এখানে একটু বলার সুযোগ দিয়েছেন সেজন্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। বাংলাদেশ।